প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সামষ্টিক অর্থনীতির একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে সামষ্টিক অর্থনীতির টপিকটা হচ্ছে একদম হট টপিক, একদম প্রথম টপিক সেটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। তো এগ্রিগেট ডিমান্ড আজকের ক্লাসে আমরা দুইটা জিনিস শিখব। সেটা হচ্ছে হোয়াট ইজ এগ্রিগেট ডিমান্ড, মানে এগ্রিগেট ডিমান্ড কী, এবং এগ্রিগেট ডিমান্ড কেন ডান দিকে নিম্নগামী বা ওয়াই ডাউন ইট ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা শিখব এগ্রিগেট ডিমান্ডের সংজ্ঞাটা। তো দেখো, এগ্রিগেট ডিমান্ডের সংজ্ঞাটা হচ্ছে এডি হলো একটি দেশের সমস্ত চাহিদার সমষ্টি, যত চাহিদা আছে সবগুলোর সমষ্টি, যার ভেতর অন্তর্ভুক্ত থাকে কী কী: ভোগ্যদ্রব্যের চাহিদা, মূলধনী দ্রব্যের চাহিদা, আমদানি ও রপ্তানি দ্রব্যের চাহিদা এবং সরকারি ব্যয়ের সাথে যে সকল দ্রব্য অন্তর্ভুক্ত তাদের চাহিদা। তাহলে এই জিনিসগুলোর চাহিদা একত্রিত হয়ে এডি নির্ধারিত হয়। তাহলে এগ্রিগেট ডিমান্ড দেখে তোমার মনে হচ্ছে যে মোটামুটি জিডিপি আর এগ্রিগেট ডিমান্ড মোটামুটি একই জিনিস। তো জিডিপি আর এগ্রিগেট ডিমান্ডের ভিতরে একটু পার্থক্য যদি বলতে হয় তাহলে এরকম হয় যে জিডিপি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে যতগুলো দ্রব্য উৎপাদিত হয় একটি দেশের, সেই দ্রব্যগুলোকে বলা হয় জিডিপি, এবং তার ভিতরে যতগুলো দ্রব্য ওই দেশের জনগণ চাহিদা করে বা যে পরিমাণ দ্রব্য টাকা ওই দ্রব্যের পিছনে ব্যয় করে তাকে বলে এগ্রিগেট ডিমান্ড। তাহলে আমাদের ব্যয়ের অঙ্কটা হচ্ছে, স্পেন্ডিংটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ড। তাহলে এগ্রিগেট ডিমান্ডের যে কম্পোনেন্ট বা উপাদান সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, যেটাকে এক্স এন বলা হয়। তাহলে দেখো, এগুলো আমি অলরেডি ইনক্লুড করে দিয়েছি। সি মানে ভোগ্যদ্রব্য, আই মানে মূলধনী দ্রব্য, জি মানে সরকারি ব্যয়, এক্স মাইনাস এম মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে এই হচ্ছে আমাদের এগ্রিগেট ডিমান্ড। এখন তাহলে এগ্রিগেট ডিমান্ড এবং জিডিপির সূত্র একই। এখন দেখো, এগ্রিগেট ডিমান্ডের একটা চিত্র আমি এখানে এঁকেছি। সেটা হচ্ছে এগ্রিগেট ডিমান্ডের এক পাশে তুমি রিয়েল জিডিপি বা কোয়ান্টিটি দিতে পারো, আর লম্বকে অবশ্যই তোমাকে প্রাইস লেভেল দিতে হবে। তো দাম কমলে এই তোমার এগ্রিগেট ডিমান্ডটা বাড়ে, তুমি এদিক রিয়েল জিডিপি বা ডিমান্ডও দিতে পারো, সামগ্রিক চাহিদা। দাম কমলে চাহিদাটা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে। দেখো, P1 দামে চাহিদা, মনে করো যে OQ1, P2 দাম কমেছে, তখন চাহিদা বেড়ে OQ2 হয়েছে। তাহলে এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডান দিকে নিম্নগামী। যেমন আমরা চাহিদা রেখা পড়েছিলাম যে দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। কিন্তু এই সাধারণ যে চাহিদার সঙ্গে পড়েছিলাম আর যে এগ্রিগেট ডিমান্ড, এটা একটু ডিফারেন্ট। তাহলে আমাদের একটা খুব কমন প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যে কেন এগ্রিগেট ডিমান্ড কার্ভ ডান দিকে নিম্নগামী, এবং এই প্রশ্নের উত্তর অনেকটা ভেগ করে দেয়া আছে, অস্বচ্ছ করে দেয়া আছে তোমাদের বইগুলোতে। তো আমি এই প্রশ্নের একটা খুব সুন্দর অ্যান্সার দিচ্ছি, যেটা তুমি যদি পরীক্ষার হলে প্রেজেন্ট করো তাহলে কোনো এক্সামিনারই তোমাকে আটকাতে পারবে না, মানে তুমি ফুল মার্ক পাবা এবং বিষয়টা বোঝাও তোমার কাছে সহজ মনে হবে। তাহলে এগ্রিগেট ডিমান্ড বাম থেকে ডানে নিম্নগামী কেন? এটা তিনটা কারণে হয়। একটা হচ্ছে ওয়েলথ ইফেক্ট, এটাকে বাংলায় সম্পদ ইফেক্ট বলতে পারো বা সম্পদ প্রভাব, যেটা পিগু দিয়েছিল। তাহলে আমরা প্রথমে ওয়েলথ ইফেক্ট নিয়ে আলোচনা করি। দেখো, ওয়েলথ ইফেক্ট মানে যখন দাম কমে, আমরা দেখব যে দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে, এই রকম যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটা স্থাপন করব। তাহলে সেইটা দিয়ে আমরা দেখি, মনে করো যে পণ্যের দাম P = মনে করো 10 টাকা, আর তোমার টোটাল ইনকাম 100 টাকা। তাহলে তুমি কয়টা দ্রব্য পাবা? 10টা দ্রব্য। এখন যদি কোনো কারণে দাম কমে ধরো এই দ্রব্যের দাম হয়ে গেছে 5 টাকা, তাহলে তুমি কিন্তু 20টা দ্রব্য পাবা। 20টা দ্রব্য যখনই পাবা তখন তোমাকে এই পিগু বলছে যে তোমার নিজেকে সম্পদশালী মনে হবে, কারণ তুমি আগের থেকে বেশি দ্রব্য পাচ্ছ। এই জন্য তোমার দ্রব্য কেনার যে আগ্রহ, সেই আগ্রহটা বেড়ে যাবে। কারণ একটা দ্রব্য তুমি অল্প করে কিনতে, আরেকটা দ্রব্য অল্প করে কিনতে, এখন দুইটা দ্রব্যই তুমি বেশি করে কিনতে শুরু করবা। এই জন্য দাম কমলে ওয়েল দেওয়ার মনে হয়, এর ফলে ভোক্তা আরও বেশি দ্রব্য ক্রয় করা শুরু করে। এই জন্য দাম যখনই কমে তখন সামগ্রিক চাহিদা বেড়ে যায়। এটা কনজিউমার গুডসের ক্ষেত্রে এইরকম হতে পারে। এরপরে
2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট ইফেক্ট। এটা হচ্ছে কেইন্সের ইন্টারেস্ট রেট ইফেক্ট, মানে এই তিনজন অর্থনৈতিক যে মনীষী বলা হয় তারা দিয়েছিল। তো ইন্টারেস্ট রেট ইফেক্ট এমন যে আমরা জানি যে অর্থের বেশ 3 প্রকার চাহিদা আছে, তার ভিতরে একটা চাহিদা হচ্ছে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি, বা আমরা প্রতিনিয়ত আমাদের যে ব্যয় নির্বাহ করার জন্য যে টাকাটা হাতে রাখি সেটাই হচ্ছে ট্রানজ্যাকশন ডিমান্ড ফর মানি। তো যখন দ্রব্যের দাম কমে যায় তখন আমার দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য যে টাকাটা হাতে রাখা লাগতো সেই টাকা এখন কম রাখা লাগে। মনে করো যে দ্রব্যের দাম ছিল 10 টাকা করে আর আমার মোট টাকা ছিল 1000, তাহলে আমি 100টা দ্রব্য পেতাম, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি 1000 টাকাই পকেটে না রেখে, আচ্ছা 1000 টাকায় ধরো পকেটে রাখতাম, যখন আমার দ্রব্যের দাম ধরো 5 টাকা হয়ে গেল তখন আমি কিন্তু 500 টাকাই কিন্তু 100টা দ্রব্য পেয়ে যাচ্ছি। তাহলে বাদ বাকি যে 500 টাকা তার বেশিরভাগ অংশ আমি কোথায় রাখবো? ব্যাংকে রাখবো। তাহলে এখানে দেখো, এখানে এইভাবে রাখতে হবে যে যখনই দাম কমবে তখন কি হবে? ব্যাংকে ডিপোজিট বাড়বে, ডিপোজিট বাড়বে। যখনই ডিপোজিট বাড়বে তখন সুদের হার কমে যাবে, আয় মানে সুদের হার, ইন্টারেস্ট রেট কমে যাবে। ইন্টারেস্ট রেট কমে গেলে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে। দেখো দাম কমলো, এর ফলে ডিপোজিট, ব্যাংকে টাকার পরিমাণ বাড়লো, এর ফলে কি হলো? এর ফলে ইন্টারেস্ট রেট বা সুদের হার কমে গেল, কারণ ব্যাংকে যখন অধিক পরিমাণ অর্থের সাপ্লাই বেড়ে যাচ্ছে তখন ব্যাংক কম সুদে ব্যবসায়ীদের লোন দিলেও ব্যাংকের কোনো সমস্যা নেই। এর ফলে কি হলো? ইনভেস্টমেন্ট বেড়ে গেল, কারণ ব্যবসায়ীরা যখনই কম রেটে লোন পায় তখন তারা বেশি বেশি লোন নিতে চায়। তাহলে এই যে ইনভেস্টমেন্টটা বেড়ে গেল, যেহেতু এগ্রিগেট ডিমান্ডের একটা কম্পোনেন্ট মূলধনী দ্রব্য, আর মূলধনী দ্রব্য আসে কোথা থেকে? ইনভেস্টমেন্ট থেকে, কারণ মানুষ ইনভেস্ট করে, ব্যবসায়ীরা ইনভেস্ট করে কিসে? ইনভেস্ট করে মূলধনী দ্রব্যে, যাতে তার উৎপাদন আগের চেয়ে আরও বেশি বৃদ্ধি পায়। তাহলে যখনই এগ্রিগেট ডিমান্ডের একটা কম্পোনেন্ট বেড়ে যাচ্ছে তখন আমাদের জাতীয় আয় বেড়ে যাবে। তাহলে দেখো সুদের হার কমলে জাতীয় আয় বেড়ে যায়, আবার সুদের হার বাড়লে তেমনই জাতীয় আয় কমে যায়। এই জন্য এটাও সামগ্রিক চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার একটা কারণ, মানে বিপরীতমুখী সম্পর্ক তৈরি হচ্ছে মানেই এটা ডান দিকে নিম্নগামী হবে। এরপর 3 নম্বরটা দেখো, এক্সচেঞ্জ রেট ইফেক্ট। এটা মুন্ডেল ফ্লেমিংয়ের এক্সচেঞ্জ রেট ইফেক্ট, এইরকম লিখতে পারো যে মুন্ডেল ফ্লেমিং এক্সচেঞ্জ রেট প্রভাব, এর কারণে এডি রেখা ডান দিকে নিম্নগামী হয়। তো তাহলে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আগেই দেখেছি, 3 নম্বরটার ক্ষেত্রে আমরা আগেই ধরে নেব, এটা 2 ছিল, যে 3 নম্বরে দেখব যে সুদের হার কমলে কি হয়? বিনিয়োগ বাড়ে। সুদের হার আমাদের কমে গেছে, সুদের হার কমেছে, এখন সুদের হার যদি কমে যায় তাহলে কি হয়? সুদের হার কমলে একটা প্রভাব পড়ে, দেখো আমাদের দেশে সুদের হার কম কিন্তু বাইরের দেশে সুদের হার বেশি, তাহলে আমাদের দেশের টাকা কিন্তু বাইরে ইনভেস্ট হয়ে যাবে, একটা প্রভাব গেল। 2, যখন সুদের হার কমে যাবে তখন ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, আমরা কিন্তু আগেই দেখেছি, এর ফলে আমাদের উৎপাদনও বাড়বে এবং দ্রব্যের দাম আমাদের দেশে এখন কম। যখন দ্রব্যের দাম কম মানে ইন্টারেস্ট রেট কম, ইনভেস্টমেন্ট বেশি, দ্রব্যের দাম, তাহলে কি? দ্রব্য অনেক উৎপাদিত হয়েছে, প্রাইস লেভেল আমাদের কমে গেছে। যখনই প্রাইস লেভেল কমে যাবে তখন বিদেশে একটা দ্রব্যের দাম কমেনি কিন্তু বাংলাদেশে একটা দ্রব্যের দাম কমে গেছে, বিদেশে ওই দ্রব্যের দাম কমেনি কিন্তু বাংলাদেশে একটা দ্রব্যের দাম কমে গেছে। মনে করো এই কলমটা কোরিয়াতেও 40 টাকা ছিল, বাংলাদেশেও 40 টাকা, কিন্তু এখন বাংলাদেশে হয়ে গেছে 20 টাকা। তাহলে একে বলে রিয়েল এক্সচেঞ্জ রেট কমে যাওয়া, ওই দিকে আমি আর যাচ্ছি না। এর ফলে কি হবে? কোরিয়া এই প্রোডাক্টটা ওদের দেশে না তৈরি করে বাংলাদেশ থেকে আমদানি করবে, কারণ বাংলাদেশে ওদের দেশের চেয়ে দাম কম, তাহলে রপ্তানি বৃদ্ধি পাবে। প্রাইস কমে গেলে রপ্তানি, এক্সপোর্ট বৃদ্ধি পাবে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো লিখতে হবে। ইন্টারেস্ট রেট কমে গেলে ইনভেস্টমেন্ট বাড়বে, উৎপাদন বাড়বে, প্রাইস লেভেল কমে যাবে, তার দাম কমে যাবে। দাম কমলে কি বাড়বে? এক্সপোর্ট বাড়বে বা রপ্তানি বৃদ্ধি পাবে। রপ্তানি বৃদ্ধি পাবে এবং আমদানি কমে যাবে, কারণ অন্য দেশে আমার বেশি দামে যে দ্রব্য কিনতে হতো এখন সেই দ্রব্য আমি কম দামে বাংলাদেশে পাচ্ছি, তার মানে এক্সপোর্ট বেড়ে যাবে, ইম্পোর্ট ইম্পোর্ট কি হবে? কমে যাবে। ধরো আমার এক্সপোর্ট ছিল আগে 500 টাকা আর ইম্পোর্ট ছিল 200 টাকা,
তাহলে আমার নেট এক্সপোর্ট ছিল কত, ইম্পোর্ট করেও আমার এক্সপোর্টের টাকা বেঁচে থাকতো 300, নেট এক্সপোর্ট বেঁচে থাকতো 300। এখন আমার এক্সপোর্ট বেড়ে হয়ে গেছে 1000, আর ইম্পোর্ট ধরো কমে হয়ে গেছে 100, তাহলে আমার নেট এক্সপোর্ট কত, নেট এক্সপোর্ট 900। তার মানে আমার এক্সপোর্ট বেড়ে যাচ্ছে, এক্সপোর্ট বা নেট এক্সপোর্ট বেড়ে যাচ্ছে। যেহেতু এগ্রিগেট ডিমান্ডের একটা কম্পোনেন্ট হচ্ছে রপ্তানি বিয়োগ আমদানি বা নেট এক্সপোর্ট, যেটাকে আমরা XN বলি। এই যে এইটার নাম, আরেক নাম কি XN। এই নেট এক্সপোর্ট বেড়ে যাওয়া মানে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যাওয়া। তাহলে দাম কমলে আমাদের আরেকটা কি বেড়ে যাচ্ছে, নেট এক্সপোর্ট বেড়ে যাওয়ার ফলে এগ্রিগেট ডিমান্ড বেড়ে যাচ্ছে। এবং সরকারি ব্যয় যেটা, এটা আসলে এই তিনটার ভেতর থেকেই অন্তর্ভুক্ত, বা যত বেশি ভোগ্যদ্রব্য বিক্রয় হবে সেখান থেকে তত ট্যাক্স আসবে, তত বেশি বিক্রয় হবে, তত বেশি সরকার ব্যয় করতে পারবে। সুতরাং এর ফলে দেখা যাচ্ছে এই তিনটে কারণে আমাদের দাম কমলে এই যে এগ্রিগেট ডিমান্ডটা বেড়ে যাচ্ছে, দাম বাড়লে এটা কমে যাচ্ছে। এর ফলে এই বিপরীতমুখী সম্পর্ক তৈরি হওয়ার কারণে আমাদের এগ্রিগেট ডিমান্ডটা বাম থেকে ডানে নিম্নগামী। তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে এরকম সুনির্দিষ্টভাবে, ওই দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে, ওই রকম ঢালাওভাবে কোনো উত্তর দিলে এই প্রশ্নের উত্তর অ্যাকসেপ্টেড হবে না। তাহলে ধন্যবাদ, হ্যাপি রিডিং। ওকে, আজকের মতো এ পর্যন্তই।